দর্শক স্বাগত পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে সঙ্গে আছি আমি অঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নেতা জনাব রাজিকুজ্জামান রতন, আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক প্রণব সাহা, আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি সহ সম্পাদক জনাব রাশেক রহমান। স্বাগত প্যানেলকে। প্রশ্নটি উঠতেই পারে সময়তে দর্শক, বিশ্বব্যাপী এত রক্ত কেন? আমরা বারবার রক্তপাত দেখছি, আমরা আমাদের স্বদেশে দেখেছি, আমরা গতকালকে দেখলাম ফ্রান্সে, আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় রক্তপাত দেখছি এবং রক্তপাতের বিরুদ্ধে কিন্তু মানুষ সোচ্চার হচ্ছে, হাতে হাত বেঁধে মানুষ ঐক্য গড়ে তুলছেন এবং প্রতিটি দেশ প্রতিটি রাষ্ট্র চেষ্টা করছেন সর্বোচ্চভাবে যারা এই জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছেন বা জঙ্গিবাদী আক্রমণ করছেন তাদের প্রতিরোধের। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, আমরা যে সাম্প্রতিক যে হামলাটি হলো আর্টিজনের, সেখানে যদি আমরা তাকাই এবং তার পরবর্তীকালে আমরা দেখছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়টি উঠে আসছে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম বারবার উচ্চারিত হচ্ছে। একই সাথে কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশে একসাথে কয়েক স্তরের শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং সবগুলো জায়গার থেকেই কম বেশি জঙ্গিত্বের মধ্যে মাথা ঢোকাচ্ছে কিছু তরুণ, সবাই নয় অবশ্যই। আমরা সেদিকে নজর দিতে চাই এবং এর ভিতরে সর্বশেষ যে হেডলাইন্সটি আমাদের হাতে আছে, গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম ঠিকানার তথ্য না রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ 3 জনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। আমরা আলোচনা শুরু করবো জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়েই। যে প্রসঙ্গগুলো আমরা একটি বড় প্রসঙ্গই আর সামনে নিয়ে এসেছি, আলোচনার শুরুতে বলতে পারি দুটো জিনিস আমাদের সামনে দৃশ্যমান হয়েছে যে শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতেই সাধারণ মানুষের উপরে একটা সন্ত্রাসী হামলা পরিচালিত হচ্ছে এবং এই হামলাটার অন্য সন্ত্রাসী হামলার সঙ্গে এর একটা ডিফারেন্স আছে এই জায়গায় যে এরা প্রত্যেকেই একটা ধর্মীয় মোড়কে এই সন্ত্রাসটা চালাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশে যখন আমরা হলি আর্টিজানের হামলাটা, এটা আমাদেরকে তো বটেই, গোটা পৃথিবীতেই একটু নাড়া ফেলে দিয়েছিল যে এর আগে ছিল বিচ্ছিন্ন হামলা, কখনো কখনো অমুসলিমদের উপর হামলা, হিন্দু পুরোহিতের উপর হামলা ছিল, এখানে বুদ্ধ ভিক্ষুদের উপর হামলা ছিল, খ্রিস্টান ধর্মযাজকের উপর হামলা ছিল, ব্লগে যারা লেখেন তাদের উপর হামলা ছিল এবং প্রত্যেকটা বিচ্ছিন্নভাবে হামলা ছিল। রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই বিচ্ছিন্ন ঘটনাটা ঘটেই চলছিল। আর্টিজানের এই ঘটনাটা দেখিয়ে দিল যে যতই বিচ্ছিন্ন বলা হোক না কেন, এর মধ্যে একটা বড় যোগসূত্র আছে এবং খুবই দীর্ঘ পরিকল্পনা আছে, তাদের প্রশিক্ষণ আছে এবং সবচেয়ে বড় জিনিস তাদের যে মনোভাব, মনোজগৎ, এমন একটা মনন জগৎ তৈরি হয়েছে যে মনন জগতে যুক্তি কাউকে স্পর্শ করে না, যে মনন জগতে মানুষের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা সেটা প্রায় হারিয়ে যায়। এমন একটা উন্মত্ততা অথবা উন্মাদগ্রস্ততা হয়ে যায় যেটা অনেক সময় ভাবা যাচ্ছে যে মাদকের উন্মাদনা এবং এই ধর্মীয় উন্মাদনা প্রায় কাছাকাছি মিশে যাচ্ছে, ফলে মানবিক বোধগুলো হারিয়ে গেল। তখন প্রশ্ন এলো যে এই মানুষগুলো, এই ছাত্ররা, তারা কোথা থেকে এসেছে, কেন এই দেশে তৈরি হলো, তারা কেন যে দেশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধ সংগঠিত করলো, মুক্তিযুদ্ধ সংগঠিত করবার আগে 23টা বছর যে দেশ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শুধু লড়ে নাই, তারা বৈষম্যের বিরুদ্ধে শুধু লড়ে নাই, তারা সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে লড়েছিল, ধর্মভিত্তিক পাকিস্তানের বিরুদ্ধে একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়বার জন্য যারা লড়াই করেছিল। যে পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা ধর্মের পরিচয়ে রবীন্দ্রনাথকে বিসর্জন দেবার কথা বলেছিল, মানুষ রবীন্দ্রনাথকে সামনে তুলে ধরে নিয়ে এসেছিল। যারা ধর্মের পরিচয়ে আমাদের ভাষাটাকে সংকুচিত করবার চেষ্টা করেছিল, তারা সেখানে গণতান্ত্রিক চেতনায় ভাষাকে ঊর্ধ্বে তুলে ধরেছিল। যারা সেই সময়ে আমরা দেখেছিলাম যে ধর্মীয় পরিচয়টাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছিল, আমাদের এখানে মানুষের পরিচয় এবং অঞ্চলের পরিচয়কে সামনে স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এটা একটা দিক। তার চেয়ে বড় কথা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। ফলে আমরা একটা ভূখণ্ডগত মানুষের ঐক্য স্থাপন করেছিলাম এবং বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার খ্রিস্টান, হ্যাঁ বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, এই যে কথাটা এসেছিল, সেই দেশে কেমন করে এই চেতনাটা আবার এলো যে মুসলমান ছাড়া বাকিদেরকে এমনি করে আক্রমণ করা যায়? তাহলে এটাও একটু খেয়াল করতে হবে যে আমরা স্বাধীনতার পরে মুসলিমরাও তো আক্রান্ত হয়েছে না? আমি বলছি হলি আর্টিজানে যেমন হয়েছে, কিন্তু প্রথম যে টার্গেটগুলো ছিল প্রত্যেকটা দেখুন যে টার্গেটগুলোর মধ্যে এমন একটা টার্গেট ছিল, ধরে নেওয়া হয়েছিল যে অমুসলিমদের জন্য। আমরা তখন কিন্তু বলেছিলাম, প্রথমে ওরা ব্লগারদেরকে মেরেছে, বলছে এরা নাস্তিক, তারপর ওরা ধর্মের মধ্যেও যারা একই ধর্মের
তাদেরকে ভিন্ন ধর্ম মতাবলম্বী আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করেছে। আমরা অনেক মুয়াজ্জিন এবং ইমামকে নিহত হতে দেখেছি। তারপরে আমরা দেখেছি যে ওরা হিন্দু কিংবা ওরা বুদ্ধিস্ট, ওরা খ্রিস্টান, আমরা বলছি এটা এখানে থাকবে না। যেমন পাকিস্তানে যখন আর হিন্দু নাই, খুবই সামান্য কিছু আছে। পাকিস্তানে সংঘাত করছে কারা? শিয়ারা সুন্নিকে মারছে, সুন্নিরা শিয়াকে মারছে। ইরাকে কে কাকে মারছে? এবং একটা জিনিস দেখুন যে গত পরশু যে ফ্রান্সে হামলাটা হলো, এবং কোন দিন সেই হামলাটা হলো? ফরাসি বিপ্লবের সেই বাণী ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এবং সেন্টারিং অ্যারাউন্ড ম্যান, মানুষকে কেন্দ্র করে আমাদের সভ্যতা, মানুষকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি। কোনটা বড় জিনিস হবে, সভ্যতা বড় না সংস্কৃতি বড়? বলেছিল সংস্কৃতিটা বড়, কারণ সভ্যতা অনেক সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় যদি তার সংস্কৃতিটা না থাকে। এই জন্য একসময় ভারতেও বলা হয়েছিল যে মানুষের ধর্মান্তরিত হওয়া সহজ, কিন্তু মানুষের সংস্কৃতি পাল্টানো অথবা ভাষান্তরিত হওয়া খুব কঠিন। এই জন্য ভাষাটাকে অনেক বেশি তারা আবেগের সঙ্গে নিয়েছিল। সেই জায়গাগুলোতে ফ্রান্সে আমরা দেখলাম। কিন্তু কখনো কখনো এরকম প্রশ্ন এসছে যে ফ্রান্স তো ইরাক থেকে অনেক দূরে, ফ্রান্স তো সিরিয়া থেকে অনেক দূরে, ফ্রান্স তো রাকা থেকে অনেক দূরে। রাকা সিরিয়া থেকে 2000 মাইল দূরে এসে ফ্রান্সে তুমি ধর্ম প্রতিষ্ঠান নামে হামলা চালাতে পারো। তুমি যদি সত্যি এই কথা বলো, 52 মাইল দূরে ইসরায়েলে কোনো হামলা চালাও না কেন? এই প্রশ্নটার সাথে কার সঙ্গে কার সম্পর্ক? আমাদের বাংলাদেশেও যদি দেখি যে কাকে মারতে যাচ্ছ, আর ওখানে যদি কাকে মারতে যাচ্ছ, এর মধ্যে কিন্তু একটা যোগসূত্র আমরা খুঁজে পাচ্ছি। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি রাশিক রহমান আপনার কাছে আসছি। যে প্রসঙ্গটি প্রথমেই ছিল যে আমাদের এই তরুণদের যদি উঠে আসাটা আমরা দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তারা আসছে, এবং আমাদের দেশে কিন্তু বহুবিধ শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, এবং একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলা হলেও সেটি দেয়াল লিখনের বাইরে বোধহয় খুব বেশি থাকেনি। আপনি ঠিকই বলেছেন। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি একটু রতন ভাইয়ের কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বারংবারই কখনোই এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বলেননি, বরঞ্চ তিনি যেটা বলেছেন, রতন ভাই এটা আলোকপাত করেছেন কিছুটা। উনি একটা প্রশ্ন করেছেন যে আজকে বাংলাদেশের এই সাম্প্রদায়িক চিন্তা ভাবনা বা এই সাম্প্রদায়িকতার উত্থান কোথা থেকে হলো। অর্থাৎ আমরা 1971 সালের আগে যে দেশটার জন্য স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেখানে 4টি ভিত্তি, তার একটি ছিল অসাম্প্রদায়িকতা। কিন্তু দুঃখজনক হলো নির্দিষ্ট করে ধর্মনিরপেক্ষতা, এবং আরো সুনির্দিষ্ট করতে গেলে, ওনার উত্তর দিতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরপরই যেটা হলো যে এই দেশ থেকে সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট, একে অপরকে সম্মান করার যে ব্যাপার এবং সহ অবস্থান করার ব্যাপার, এটা সম্পূর্ণভাবে দূরীভূত হলো। সুতরাং আমি আই গেস এই প্রশ্নের উত্তরটা খুব জলজ্জান্ত, পরিষ্কার, প্রকাশিত এবং প্রতিষ্ঠিত একটি বাস্তবতা। এবং একে কেন্দ্র করেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন ধরে বলছেন যে যুদ্ধ অপরাধী, যে রাজাকার, আলবদর, আল-শাম, যারা 1971 সালে আপনি দেখবেন গোলাম আজমের যতগুলো স্টেটমেন্ট তৎকালীন দৈনিক সংগ্রামে প্রকাশিত হয়েছে, বা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ প্রকাশিত, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইসলাম ধর্মকে অবলম্বন করে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধচারণ করার আহ্বান করা হয়েছে। অর্থাৎ ওই যে পরাজিত সাম্প্রদায়িক শক্তি 71 সালের, তারা যখনই 75 সালের পরে মেজর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে আবার পুনর্বাসিত হলো, তখন থেকেই কিন্তু এই দেশের সাম্প্রদায়িকতার জয় জয়কারের সূচনা ঘটলো। কিন্তু সেটা প্রকাশিত হয়নি, চোখে ধরা পড়েনি, আজ তা প্রকাশিত হচ্ছে। আপনি যেহেতু বাংলাদেশের কোমলমতি ছাত্রছাত্রীদের কথা জিজ্ঞেস করলেন, আমি সেই জায়গায় চলে যেতে চাই। ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমাদের দেশে একসময় একমুখী শিক্ষা পদ্ধতি এটা ব্যাপার ছিল, সেটা আজকে নাই। মাদ্রাসা ব্যবস্থা আছে, বাংলা মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম আছে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, বহু ধরনের ব্যবস্থা। আমি জানি যে 75 সালের পরে মেজর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে এবং হুসেইন মোহাম্মদের সাথে হাত ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেই অবনতি ঘটেছে সেটা একদিনে হয়তো আমরা ঠিক করতে পারবো না, কিন্তু এটাও দুঃখজনক হলো সত্য, এটা আমাদেরকে মেনে নিতে হবে নির্মোহভাবে, যে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে, বাঙালির এই স্বাধীনতার অভিযাত্রা কেন, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, ন্যায় প্রতিষ্ঠা, ন্যায়পরায়ণতা, এই 4টি ব্যাপার আমাদের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, সেটা হোক মাদ্রাসা, হোক বাংলা মিডিয়াম, হোক ইংলিশ মিডিয়াম, কোথাও অন্তর্নিহিত করা হয়নি। যার দরুন একটি 18 বছর বয়সের ছেলেকে যখন আপনি অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতার বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন, সে নিজেই তো প্রথমত অসাম্প্রদায়িকতা কি এবং সাম্প্রদায়িকতা কি এর মাঝে ভেদাভেদ খুঁজে পায় না, জানে না।
এবং তার থেকে বড় কথা, আপনার টকশোতে বহুবার বলেছি, রতন ভাইয়ের সাথে অনেক টকশোতে আমার আলাপ হয়েছে, যে আমরা কিন্তু স্থূল দৃষ্টিতে মনে করি যে সাম্প্রদায়িকতা বোধহয় শুধুমাত্র হিন্দু, মুসলমান, খ্রিস্টান মধ্যেই আবদ্ধ, কিন্তু আমি কিন্তু বলেছিলাম তা না। সাম্প্রদায়িকতার সংজ্ঞার যে সত্যিকার ব্যাপ্তি আপনি ঘটান, তাহলে দেখবেন আপনি কতটুকু মুসলমান, আপনি কতটুকু হিন্দু, সেটার উপরেও কিন্তু সাম্প্রদায়িকতা নির্ভর করে, এবং সেটারই বহিঃপ্রকাশের কথা একটু আগে রতন ভাই বললেন। আজকে যেটা করা প্রয়োজন, যে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী ভাবে যদি আপনি জঙ্গিবাদকে মোকাবেলা করে জয়ী হতে চান দীর্ঘস্থায়ী ভাবে, তাহলে অন এন ইমিডিয়েট বেসিস আপনি সম্পূর্ণভাবে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু না করতে পারলেও যেই কয় ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থা একটা কমন গ্রাউন্ড তৈরি করতে হবে। সেই কমন গ্রাউন্ডটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা ধর্মনিরপেক্ষতা সম্বন্ধে শিখবে, ধাপে ধাপে অধ্যায় অধ্যায় শিশু সুলভ ভাষা দিয়ে তাদেরকে শেখানো হবে। পরবর্তীতে গণতন্ত্র কি, আমরা গণতন্ত্র বলতে বুঝি 5 বছর পর একটা ভোট দিলেন গণতন্ত্র হয়ে গেল, কিন্তু এই যে আপনি আমার কথা শুনছেন, একটা সময় আপনি কথা বলবেন, উনি শুনছেন, এটাও গণতন্ত্র। অথবা একটু এক্সকিউজ চেয়ে বললেন যে আমি একটু 10 সেকেন্ড কথা বলছি, এটাও কিন্তু গণতন্ত্র। গণতন্ত্র কি সেটাও কিন্তু আমরা জানি না, সমাজতন্ত্র কি সেটাও জানি না, ন্যায় বিচার কি সেটাও আমরা জানি না, কারণ আমরা তো 75 সালের পর থেকে বিচারহীনতার যে চর্চা, সংস্কার, তার মধ্য দিয়ে বড় হয়ে উঠেছি। এবং আরো একটা খুব ন্যায় বিচার কিন্তু ইদানিং বোধ করি আমরা জানছি যুদ্ধাপরাধীদের বিচার গুলো কার্যকর হচ্ছে, একদম জানি না বলাটা কঠিন বোধ হয়। না, আমি জানি না ওই অর্থে বলিনি, সেটি ক্লিয়ার করলাম না, আমার জানি না ব্যাপারটা একটু টার্সিয়ারি লেভেলে এইভাবে অবশ্যই আমরা জানছি, কিন্তু দীর্ঘ 27, 28, 30 বছরে যে ক্ষতি আমাদের করা হয়েছে, আজকে বঙ্গবন্ধু কন্যা একক হাতে তার দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন, রাজাকার আলবদর আল শামসদের বিচার করছেন, হ্যাঁ, তার মধ্যে দিয়ে বিচার সংস্কার এবং চর্চা দূরীভূত হচ্ছে, কিন্তু এতে সমাজ কিভাবে লাভবান হবে এটা বোঝা আপনার আমার জন্য যতটা সহজ, আজকে একটা কোমলমতি সন্তানের জন্য আরেকটু সময় লাগবে, সেই জায়গায় কাজ করতে হবে। তবে আমি একটা কথা একটু বলা দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামিয়াত, ইসলাম শিক্ষার যে বিষয়টি আছে, পবিত্র কোরআন শরীফের 114টি আয়াতে মানবতা, ভালোবাসা, মানব প্রেম, মানব উপকারের কথা যতবার বলা হয়েছে, ওই কথাগুলোকেও যদি আপনি ওই ইসলামিয়াতের ভিতরে পুষ্ট করে দেন, অর্থাৎ একটা ছেলে বা মেয়ে ইসলাম শিক্ষার এই পাঠ গ্রহণ করার সময় মানব প্রেম, মানবতা বোধ, ভালোবাসা, মানুষের অনিষ্ট না করে মানুষের উপকার করা, এই জিনিসগুলোর উপরে যে এমফেসিস দেন, তাহলে আপনি দেখবেন যে সত্যিকার অর্থে একটা মিনিংফুল, অর্থবহ একটা প্রাকৃতিক প্রতিরোধ আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে গড়ে তুলতে পারবেন। আর আরেকটা কথা রতন ভাই বলেছিলেন, যদি কিছু মনে না করেন একটু বলে দিই, এটা শুধুমাত্র ধর্মীয় অন্ধত্বের হাতছানি তা কিন্তু নয়। বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যা দেখেছি, এটা দেখা যাচ্ছে যে সমাজ থেকে বিচ্ছিন্ন এই ছেলে মেয়েগুলোকে তারা যখন বয়ান করেন, অর্থাৎ লেটসে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই সময় কিন্তু ক্যাপটাগন এবং কি বলে এমফেটামিন নামক দুটো পিল দেওয়া হয়, এবং এতে করে হয় কি ভিজুয়াল এবং অডিটরি দুই ধরনের হ্যালুসিনেশন হয়। এবং আপনি ইদানিং ফেসবুকে দেখবেন জাহান্নামের একটা ভিডিও ছাড়া হয়েছে, সুস্থ অবস্থায় আপনি দেখলে আপনার কিছু হবে না, আপনি বুঝবেন যে এটা একটা ভিডিও মাত্র, কিন্তু একজন ছেলে বা মেয়েকে যদি আপনি এমফেটামিন বা ক্যাপটাগন খাইয়ে দিয়ে যদি ভিডিও দেখান, তারপর যদি তাকে 7 দিন পরে আপনি বলেন যে এর থেকে বাঁচার জন্য তোমার যা আমরা তোমাকে বলছি এটা তোমাকে করতে হবে, জঙ্গিবাদী হতে হবে, হত্যা করতে হবে, জবাই করতে হবে, করা সম্ভব। 7 দিনে ব্রেইন ওয়াশ করা সম্ভব, 15 দিনে করা সম্ভব। এখানে মাদকেরও প্রয়োগ আছে। অনলি থিং হেরোইনের মতো হয়তোবা ওইভাবে নিতে হচ্ছে না, আয়োজনটা কম, চোখে পড়ে কম, কিন্তু আমি বেশ নিশ্চিত দায়িত্ব নিয়ে বলছি এই ব্রেইন ওয়াশ করার প্রসেসের সাথে আমি তো রাজনীতির বাইরের লোক, কিন্তু রাজনীতি মনস্ক লোক এবং রাজনীতি পর্যবেক্ষণকারী লোক। আমার দুই পাশে যে দুই রাজনীতিবিদ যেটা বললেন তার সঙ্গে এক হওয়া, আর জাতীয়কের যে কথা এখন খুব মানে একটু ফ্যাশনেবলি বলি আমি, সেভাবে বলা হচ্ছে। দেখেন দুইজনের মুখে এবং আপনি সহ কিন্তু 3 জনই বললেন সেই স্লোগানের কথা, যা আমার মুক্তিযুদ্ধের স্লোগান। আপনারা বললেন বাঙালিত্বের কথা। তাহলে যদি বাঙালিত্বের কথাই হয়, তাহলে আমরা কি বাঙালিত্ব ভুলে গিয়েছিলাম কবে? আমরা বাঙালিত্ব ভুলে গিয়েছিলাম 15 আগস্টের পরে। আমরা আমাদেরকে ভুলে দেওয়া হয়েছিল, আমাদের পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়েছিল, আমাদের সংবিধান পরিবর্তন করা হয়েছিল যে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ রাখা যাবে না, আমাদের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ রাখা যাবে না, আমাদের সংবিধানে গণতন্ত্র রাখা যাবে না, আমাদের সংবিধানে সমাজতন্ত্রের নতুন করে ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এই যে আপনি সংবিধান থেকে আমার বাঙালিত্বকে চলে গেলেন, এবং দুজনেই বলেন, দুই রাজনীতিবিদ, যে সংস্কৃতিটাই মূল। তাহলে আমি তো বাঙালি, আমি বাঙালি, ধর্ম মুসলমান হতে পারে, ধর্ম হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ, কিন্তু আমি বাঙালি।
তো বাঙালিত্বকে যখন থেকে ভুলে দেওয়া হয়েছে, তার সর্বশেষ কুফলে এসে আমরা এই ধর্মীয় এই উগ্রবাদ এবং সেটা সর্বোচ্চ পর্যায়ের জঙ্গিবাদের মধ্যে আমরা উপনীত হয়েছি, এবং তার ফলাফলে আমরা একই দিনে ধর্মীয় উগ্রবাদের নামে দেশীয় হোমগ্রোন থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ আছে কিনা সেই বিতর্কে না গিয়েও বলতে হয় যে সাইট ইন্টেলিজেন্সে যখন ছবি আপলোড হয় তখন আমরা ধরতে পারি যে আন্তর্জাতিকভাবে যোগসূত্র না থাকলেও তথ্য প্রযুক্তির মাধ্যমে কারণ কোনো না কোনো মাস্টার মাইন্ড এর সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং তারা সেই ছবি আপলোড করতেছে। তার মানে আমি আমার সংস্কৃতিকে যখন ভুলিয়ে দিয়েছি, এই 35 বছরের সর্বশেষ আঘাত হলো আমার হোলি আর্টিজানে, যেখানে আমি আমার বন্ধু রাষ্ট্র জাপানিজদেরকে হারালাম, যেখানে আমি আমার বন্ধু রাষ্ট্র ইতালির লোককে হারালাম, যেখানে আমি বন্ধু রাষ্ট্রের নাগরিক ভারতীয়কে হারালাম। একই সঙ্গে আমার দেশের 3টি তাজা প্রাণ ঝরে গেল, 2জন পুলিশ ঝরে গেল, মানে 5 জন আমেরিকান নাগরিক যিনি বাংলাদেশ ও দ্রুত বংশোদ্ভূত আমেরিকান। তো এই তো সব আমাদের। তাহলে আমরা 7 দিনের মাথায় এই শুক্রবার থেকে আরেক বৃহস্পতিবার আরেকটি শুক্রবার আসলে ঈদের দিন, ঈদের জামাতে ঈদের ময়দানে ঈদগাহ ময়দানে লক্ষ মুসলমান যখন আল্লাহর ওয়াস্তে নামাজে শামিল হবে, সেইখানে যারা হামলা করে, সেইখানে যাদের হাতে তরবারি থাকে, সেখানে যাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে, তারা কোন ইসলাম, কোন ধর্ম, কোন মতবাদ তারা ওখানে প্রতিষ্ঠা করতে চায়? এই যে আমরা ফিরে যাচ্ছি আবার যে আমার বাঙালি জাতীয়তাবাদ, আমার বাঙালিত্ব, আমার শেকড়ে, এই শেকড় থেকে তুলে আসার যে আমাদের চেষ্টা গত 75-এর পর থেকে যে 25 বছর এবং 16 বছর 41 বছর ধরে যে বীজ রোপণ করা হয়েছিল, সেই বীজ কিন্তু এখন ময়ূরী রূপে তার ফল আমরা এখন পাচ্ছি। ফলে রাজনীতিবিদরা পরিষ্কার করে বলবে না কেউ, রাশিদ রহমান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, সমাজতন্ত্র প্রতিষ্ঠান নেতা, তারা পরিষ্কার করে বলবে না আমাদেরকে 72 সালের সংবিধানে ফিরে যেতে হবে। তারা পরিষ্কার করে বলবে না এই জাতীয় ঐক্য আজকে দরকার, বাঙালির জাতীয় ঐক্য আজকে দরকার। এবং 72 সাথে কোন 72 সংবিধানের প্রশ্নটি যদি আসে কিছু জায়গায় বোধহয় একটু কোন দল আগে থেকে যাচ্ছে কথা বলা, সেই বিতর্ক না। আমরা বাঙালিত্বে ফিরতে হবে। আমি যদি ধর্মীয় উগ্রবাদকে যদি আমি মোকাবেলা করতে চাই, আমি যদি ধর্মান্ধতাকে মোকাবেলা করতে চাই, তাহলে আমার বাঙালি সংস্কৃতি দিয়ে সেই মোকাবেলা করতে হবে। সেই বাঙালি সংস্কৃতি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন সংবিধানে প্রতিষ্ঠা করেছিল যে বাঙালি জাতীয়তাবাদ। আমি 23 বছরের যে উপনিবেশিক যে বিরুদ্ধে যে আমার পাকিস্তান উপনিবেশের বিরুদ্ধে আমার যে সংগ্রাম, দীনেন্দ্রনাথ দত্তের 1948 সালের রাষ্ট্রভাষা বাংলা দিয়ে শুরু, 52 রক্ত, 71-এর মুক্তিযুদ্ধ, তার সবকিছুর মধ্যে বাঙালিত্ব ছিল। সেই বাঙালিত্ব ভুলে দিয়েছেন। আমরা অবশ্যই ধর্মীয়ভাবে আমি অবশ্যই মুসলমান, ধর্মীয়ভাবে আমি অবশ্যই হিন্দু, ধর্মীয়ভাবে আমি অবশ্যই খ্রিস্টান, কিন্তু আমার সংস্কৃতি আমাকে বাঙালি করেছে। সেই সংস্কৃতি থেকে আমাকে তুলে ধরতে আজকে কেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে এই আক্রমণ আমরা সবাই মিলে করছি? যে সেখানকার যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে বলে আমাদের বিশ্বাস, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যার মাধ্যমে ইংলিশ, বেশিরভাগ ছেলে মেয়ে ইংলিশ পড়াশোনা করে, সেই বিশ্ববিদ্যালয়ে কেন অভিযুক্তের তীর সব তার দিকে যাচ্ছে? সেই ইউনিভার্সিটির একজন প্রভিসি পর্যন্ত আজকে গ্রেপ্তার হলেন। কেন? সেই জঙ্গিদেরকে তিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন এবং সেই বাড়ি ভাড়া দেওয়ার তথ্য তিনি গোপন করেছিলেন বলে আজকে সেখানে উপাচার্য সেদিনই বলেছেন যে কেন নর্থ সাউথকে আঘাত করা হচ্ছে। আমরা আমাদের লেখা লিখেছি যে একটি বিশ্ববিদ্যালয়ের সকলকে কেন আমরা অভিযুক্ত করছি, কিন্তু আজকে আমরা কি দেখলাম? যদি আমি বিশ্বাস করি যে পুলিশ সঠিক তথ্য এবং যুক্তির মাধ্যমে সেই 3 জনকে গ্রেপ্তার করেছেন, যাদের একজন পুরো ভাইস চ্যান্সেলর অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। এখানে কি একটু সাপ্লিমেন্ট করতে পারি? সমস্যা যেটা 1994 সালের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, যেটা এটাকে ব্যবহার করে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকার অর্থে প্রগতিশীল স্বাধীনতার সপক্ষীয় ছাত্র সংগঠনগুলোকে তাদের সুস্থ ধারার কার্যক্রমে এই বিশ্ববিদ্যালয় চালাতে দেয় না। কিন্তু দুঃখজনক হচ্ছে একদিকে তারা প্রগতিশীল ছাত্র শক্তিকে কাজ করতে দিচ্ছে না, কিন্তু মানুষের চোখের অন্তরালও ঠিক না, ধরা পড়ে এইরকম একটা অবস্থায় হিজবুত তাহরি বলুন বা আনসারুল্লাহ বাংলা টিম বলুন, তারা তাদের মাকড়সার জাল কিন্তু বিস্তার করে যাচ্ছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। অর্থাৎ আমাদের যেটা ইমিডিয়েটলি করা দরকার, এটাও যুক্ত করা দরকার, সেটা হচ্ছে যে 1994 সালের ইউনিভার্সিটি অ্যাক্টে যদি বাধা দেওয়ার মতো কোনো প্রভিশন থাকে, এটাকে পিআইএল এর মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাক্টের মাধ্যমে চ্যালেঞ্জ করে ইমিডিয়েটলি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের স্বাধীনতা সপক্ষীয় প্রগতিশীল ছাত্র সংগঠন যেমন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, তাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়া। বাংলাদেশের রাজনীতিতে যারা বিশ্বাস করে, সংস্কৃতিতে তাদের সকল ছাত্র রাজনীতি এখন আমরা এতদিন কেউ ফ্যাশনেবল ছাত্র রাজনীতির বিরুদ্ধে বলেছি, ছাত্র সংগঠনের হেট পলিটিক্স বলা হয়েছে, অনেকে বলেছেন স্টাইল করে, কিন্তু দেখা যাচ্ছে হেট পলিটিক্সের ফলাফল পুরো বাস্তবতা হচ্ছে এই যে সুস্থ ধারার ছাত্র রাজনীতি আজকে যদি থাকতো তাহলে এই ক্যাম্পাস থেকে আর যাই হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠন আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের
ছাত্র সংসদগুলোর আন্দোলন বলেন নির্বাচন বলেন তার একই সূত্রে কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে 72-এর সংবিধানে যাওয়ায় আমাদের কোনো দ্বিমত নাই, তবে এটা বাস্তবতা। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র 72-এর সংবিধানের সাথে একেবারে কোহেরেন্ট। বাট হাউএভার, যেটা উনি বললেন যে 75 সালের পরে পরিবর্তিত যে পট, সেখানে মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন নিয়ে এসে আবার ফিরে যাওয়ার একটা সময় সাপেক্ষ প্রশ্নটা একটু আসছে, একটু বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটিটা কি। আজকে যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো একদিকে সমাজ বিচ্ছিন্ন একটা মনন জগৎ তৈরি করছে, আবার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এনকারেজ করছে তো রাষ্ট্র এবং সরকারি। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 93টা হয়ে দাঁড়িয়েছে। এখন ধরুন যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি আমাদের কোথায়? একটা শিক্ষার মূল দৃষ্টিভঙ্গির মধ্যে ত্রুটি কি, শিক্ষার পরিচালনা পদ্ধতির মধ্যে ত্রুটি কি, আয়োজনের প্রাতিষ্ঠানিক আয়োজনের মধ্যে ত্রুটি কি। সমাজটা যেমন 3 ভাগে বিভক্ত হয়ে আছে, ধনী, মধ্যবিত্ত এবং দরিদ্র, আমাদের শিক্ষা ব্যবস্থাটা প্রায় 3 ভাগে ভাগ হয়ে আছে। এবং তার ফলে হয়েছে কি, সমাজটা যখন শোষণমূলক থাকে তার প্রতিক্রিয়া বহু ধরনের প্রতিক্রিয়া ঘটে। একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেই। ধরেন আমাদের প্রাইমারি স্কুলে যেটাকে বলে তারা TSR, মানে টিচার স্টুডেন্ট রেশিও, সেটা হলো 1:51, মানে 51 জন ছাত্রের জন্য একজন শিক্ষক। হাই স্কুলে আছে 53 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, কলেজে হচ্ছে 46 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, আর মাদ্রাসায় হচ্ছে 21 জন ছাত্রের জন্য একজন শিক্ষক। এবং আমাদের প্রত্যেকটা সরকারি কে কত বেশি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তার একটা কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এবং সেক্ষেত্রে মাদ্রাসা প্রতিষ্ঠার একটা সুবিধা কি, ইহলোকে সম্মান পাওয়া যায়, পরলোকের জন্য আবার একটা ব্যবস্থা করা যায়। শিক্ষার যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমি এটা ব্যান্ডেজের তথ্য দিলাম, আমি এটা ব্যান্ডেজের আমার কথা শেষ করি। ব্যান্ডেজের যে 2015 সালে তারা যে হিসাবটা দেখালো, তাহলে দেখুন যে কিভাবে প্যাট্রোনাইজেশন হচ্ছে শিক্ষা ব্যবস্থার কোন দিকে। আবার আরেকটি দিকে দেখুন যে একদিকে যেমন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে, আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে, আবার গত কয়েকদিন দেখলাম যে বুয়েটেরও 3 জন ছাত্রের নাম এসেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের নাম এসেছে। ফলে শুধুমাত্র কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দেখলে হবে না, শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষার্থীরা কোন ধরনের চেতনা দ্বারা পরিচালিত হচ্ছে। সেই গণতান্ত্রিক সংস্কৃতির কথা যেটা রাশিদ রহমান বলেছিলেন শুরুতেই, সেই গণতান্ত্রিক সংস্কৃতিটা আমাদের এখানে হারিয়ে গেল কেন, কিংবা হারিয়ে যাচ্ছে কেন? আমাদের এখানে কিভাবে ব্যক্তিগতভাবে কিছু মানুষ যত উন্নত হচ্ছে, বেশি সমষ্টিগতভাবে মানুষ কেন দিন দিন নিচে নেমে যাচ্ছে? আমাদের এত জিডিপি বাড়ছে, আমাদের মাথাপিছু ইনকাম বাড়ছে, কিন্তু মানুষের মধ্যে ব্যক্তিগতভাবে পাওয়ার আকাঙ্ক্ষা যত বেড়েছে, সমাজকে দেওয়ার সেই চেতনাটা কমে যাচ্ছে কেন? সেগুলোরও একটু কারণ অনুসন্ধান করা দরকার। সেটা না হলে যে আমাদের বলছেন আমাদের সামনে এখন 2টা পথ আছে, একদল উপেক্ষা করছে আর আরেক দল অপেক্ষা করছে। রাষ্ট্র যদি উপেক্ষা করে সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষ অপেক্ষা করে 2 ধরনের। যারা অদৃষ্টবাদী তারা অপেক্ষা করে এ দুনিয়াতে তো কিছু পেলাম না, পরকালে গিয়ে পাবো। আর আরেক দল অপেক্ষা করে যে আমি একবার সুযোগ পাবো, সেই দিন তোমাকে আমি ধরবো। ফলে এটা কিন্তু একটা অগণতান্ত্রিক সংস্কৃতির জন্ম দেয়। ফলে আমরা মনে করি যে যে কোনো বৈষম্যমূলক ব্যবস্থা তার চেতনাও বৈষম্যমূলক হয়ে যায়। এবং একটা শিক্ষা আমাদের এখানে খুব বেশি আছে না, যে নিজের চরকায় তেল দাও। এটা আমরা প্রায় সবাইকে বলি যে নিজের চরকায় তেল দাও। তা আমরা নিজের চরকায় তেল দিতে দিতে খেয়ালই করি নাই চরকার মালিকানা যে অন্যের হাতে চলে গিয়েছে, আমরা শুধু তেল দিয়েই যাচ্ছি। তাতে করে কোন জনগোষ্ঠী তৈরি করলাম? নিজেরটা দেখো, নিজেরটা দেখো, এইটা করতে গিয়ে কোন জনগোষ্ঠী তৈরি করলাম? সে সমাজ মনস্ক কেন হলো না? আমাদের বুদ্ধিমান মানুষ তৈরি হচ্ছে, আমাদের এখানে দক্ষ মানুষ তৈরি হচ্ছে, হৃদয়বান মানুষ তৈরি হচ্ছে না কেন? যে মানুষকে ভালোবাসতে পারে, যে মানুষের প্রতি দায়বোধ করতে পারে, সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি দায়িত্ব ফিল করতে পারে, আর সমাজের এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব অনুভব করবে যে ছেলে সে রাজনীতি না করে বসে থাকতে পারে, তাকে তো রাজনীতিটা করতেই হবে। যে আমার সমাজের এত আয় বাড়ছে, মানুষের বৈষম্য বাড়ছে কেন? কেন আমি শুধুমাত্র ধর্মের কারণে একজন মানুষকে আমি অবজ্ঞা করব বা আমি একজন মানুষকে তাচ্ছিল্য করব? আজকে যখন খুবই দুঃখ পাই এই জায়গাটাতে, যখন মানুষের মধ্যে নিস্পৃহতা দেখি। মানুষের মধ্যে নিস্পৃহতা মানে হচ্ছে এই যে সে হয় সাহস করে প্রতিরোধ করছে না, অথবা কখনো কখনো সে ভয়ে এটা মেনে নিচ্ছে। তাহলে এটাও তো সমাজের জন্য একটা বড় বিপদ। আমরা একটা বিরতি থেকে মানুষ হয়তো তেমন না, হয়তো তাদের সামনে নেতৃত্ব বেশি বড় আপনার কাছে হিসাব মতোই। সম্মানিত দর্শক, পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে নিয়মমাফিক বিরতিটি এখন। প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে 21 রাতের সাথে থাকবেন।
সম্মানিত দর্শক, ফিরে এলাম পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতের আজকের আয়োজনে। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নেতা রাজিকুজ্জামান রতন, আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক প্রণব শাহ, আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান। রাশেক রহমান, বলার পালা ছিল আপনারই। অনেকগুলো প্রসঙ্গ সামনে চলে এসেছে এবং খুব বেশি ভিন্ন মতের জায়গা আজকে আলোচনায় তৈরি হয়নি আমরা যদি দেখতে পাই। কিন্তু এখন যে আলোচনাগুলো এসেছে, যে 72-এর সংবিধানের বিষয়টি সামনে এসেছে বা একটি একমুখী শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গটি সামনে এসেছে এবং মানে আমরা জানি যে দীর্ঘ সময় এক ধরনের অন্ধকার সময়ে আমরা পার করেছি, যে কারণে হয়তো আমাদের মনোজগতের মধ্যেও কিছুটা অন্ধকার ছড়িয়ে পড়েছে। সেই অন্ধকারকে বের করতে গেলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক দলের একজন নেতা হিসাবে আপনি আপনাদের বা আপনার কর্তব্য কি মনে করেন? আপনাকে আবারও ধন্যবাদ। প্রথমত রতন ভাইয়ের প্রতি উইথ অল ডিউ রেসপেক্ট আমি শুরু করতে চাই। আমি নিজে বাংলাদেশের একটি প্রখ্যাত সরকারি স্কুলে পড়ালেখা করেছি। স্কুলটার নাম হচ্ছে গভর্নমেন্ট হাই স্কুল। সেখানে মাসিক বেতন ছিল 27 টাকা। আবার একই সাথে আমি এই দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার মতো হাজারো লক্ষ ছেলে মেয়ে আপনি খুঁজে পাবেন যেখানে যেই বৈপরীত্যের কথা তিনি বললেন, যে 27 টাকা মাস, আবার দেখা যাচ্ছে একটা সাবজেক্ট 3 ক্রেডিট আওয়ারের একটা সাবজেক্ট নেওয়ার জন্য 15,000 টাকা লাগছে। এই বৈপরীত্য থাকা সত্ত্বেও তার ভিতরে জঙ্গিবাদী মনোবৃত্তি বা সন্ত্রাসী মনোবৃত্তি গড়ে ওঠে নাই। ব্যাপারটা আসলে আমি মনে করি অন্য জায়গায়। এটা হচ্ছে যে আপনি একটা কাদা মাটির মন, একটা এঁটেল মাটি, পলি মাটির যে মনস্তত্ত্ব, এটা সলিডিফাইড হয়ে যাওয়ার আগে তাকে কিভাবে বড় করছেন। অর্থাৎ আমাদের স্কুলিং যেটা, আমাদের স্কুলিং যে প্রসেস, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই কিন্তু একটা ছেলে মেয়ের ক্যারেক্টার, চরিত্র গঠন হয়ে যায়। সুতরাং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তাকে আপনি খুব পরিবর্তন করতে পারবেন তা না। আপনাকে প্রথমত দৃষ্টি দিতে হবে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এটাই হচ্ছে মোক্ষম জায়গা। আমি বারবার বলছি যে একমুখী শিক্ষা ব্যবস্থা করা দরকার, হলে খুব ভালো। না করতে পারলেও একটা কমন গ্রাউন্ড তৈরি করা দরকার, যেখানে কিছু কিছু কমন সাবজেক্ট থাকা দরকার। এখানে আমি একটা ছোট জিনিস আলোকপাত করি, যেহেতু আপনি আজকে সুযোগ দিলেন, আবার ধন্যবাদ দিচ্ছি। ইউনিভার্সিটি অফ গ্রান্টস কমিশন বাংলাদেশের 93টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিষয়কে বাধ্যতামূলক করেছেন। এই বিষয়টির নাম সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশ। আমি যেহেতু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেই বিষয়টি যখন আমি পড়লাম, সেখানে বাঁধাকপি, ফুলকপি, টমেটো কোথায় ভালো হয় এছাড়া অন্য কোনো তথ্য কিন্তু আপনি পাবেন না। কিন্তু বিষয়টির নাম হচ্ছে সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশ, অর্থাৎ এই দেশের সামাজিক গঠন, অর্থনৈতিক গঠন এবং রাজনৈতিক অভিযাত্রার যে মিথস্ক্রিয়া আমাদের সমাজের সাথে হয়েছে, সেটাও কিন্তু আসার কথা। সুতরাং বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি বা মেয়েটি পড়ছে, তিনি জানেন না বাংলাদেশ কেন, বাঙালি কেন, তার অভিযাত্রা কি, তার জাতির পিতা কে, স্বাধীনতার ইতিহাস কি। আজ কেন এই শীতান্তপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছি, এই বাস্তবতার সাথে কোনো সম্পর্ক স্থাপন করা। এখন কি সেই পরিবর্তনটি আসেনি? না, এখনো এই পরিবর্তনটি আসেনি। এখনো এই পরিবর্তনটি আসেনি। এটা করা দরকার। আমি সরকারি দলের একজন কর্মী হিসেবে মনে করি এটা অতি সত্বর করা দরকার। এবং হ্যাঁ, এটা ঠিক, আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কোনো কনভোকেশনের ভ্যালিডিক্টোরিয়ান যিনি হন, হাইয়েস্ট সিজিপিএ যিনি পান, তার বক্তব্য যদি আপনি শুনেন, সেই বক্তব্যে আপনি সমাজকে খুঁজে পাবেন না, রাষ্ট্রকে খুঁজে পাবেন না, আপনি পরিবারের একটা অংশকে খুঁজে পাবেন। আমার বাবা মা আমাকে উৎসাহ দিয়েছেন, নিজেকে অনেক বেশি খুঁজে পাবেন। আমি অনেক পরিশ্রম করেছি। শিক্ষকদেরকে একটু খুঁজে পাবেন যে তারা আমাকে সহযোগিতা করেছে, তাই আজকে আমি ভালো ফলাফল করেছি। এবং আমার জীবনের উদ্দেশ্য কি, আমি জন্মগ্রহণ করিয়াছি, আমি ডিগ্রি পাইয়াছি, আমি এখন একটা চাকরি করিব, বিবাহ করিব, পরবর্তীতে মৃত্যুবরণ করিব। এই জায়গায় আমাদের দর্শন, স্বপ্ন আবদ্ধ হয়ে গেছে। কেন? এর কারণ জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা যেটা, এটা নতুন করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চালু করতে হচ্ছে। 75 সালের পর থেকে জ্ঞানের পিছনে ছুটে যাওয়ার যে অদম্য স্পৃহা মানুষের থাকে, এটাকে দমন করে দেওয়া হয়েছে। যখনই আপনি জ্ঞানের পিছনে ছুটে যাবেন না, যখনই আপনি সত্যের পিছনে ছুটে যাবেন না, তখনই আপনাকে শাসন করাটা হবে সহজ। আপনি যখন সত্যের প্রেমিক হবেন, মুক্তির প্রেমিক হবেন, জ্ঞান প্রেমিক হবেন, তখন কিন্তু আপনাকে শাসন করা যাবে না। তখন আপনাকে নিয়ে একটা দেশ, রাষ্ট্র গঠন করতে হবে। এর একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিতে চাই। আজকে আমরা হোলি আর্টিজান নিয়ে কথা বলছি, আমরা শোলাকিয়ার মসজিদে কথা বলছি, এবং প্রতিটি গণমাধ্যমে আইএস নিয়েও কথাবার্তা কিন্তু হয়ে থাকে। দেখেন, বাঙালির মুসলমান, হিন্দু, খ্রিস্টান প্রত্যেকের 1000 বছর পরিচিত যে ধর্মগুলো, ইসলাম তার মধ্যে একটি। এই যে আইএস এর লিডার বাগদাদি কিছুদিন আগে সৌদি আরবিয়ার মাদিনা এবং জেদ্দায় যে বোমা ফুটলো, তার আগে টুইটে তিনি একটি বিবৃতি দিলেন। সেই বিবৃতিতে তিনি বলছেন, আইসিস লিডার আল বাগদাদি কলস ফর ডিস্ট্রাকশন অফ কাবা স্টোন। অর্থাৎ তিনি বলতেছেন
যে আমরা বোমা নিক্ষেপ করছি কারণ কাবা ঘরকে আমরা ধ্বংস করতে চাই। আমরা মনে করি এই পাথরের তৈরি কাবা ঘর এটি পূজা করা হচ্ছে, অথচ এই খবরটি বাংলাদেশের কয়জন মানুষ এখন পর্যন্ত জানে? কেউ জানেন না। এবং মজার বিষয়, কাবা মক্কা শরীফে আল হাজার আল আসওয়াদ যে পাথরটি, যেটা সবাই চুম্বন করেন সকলে সারা জীবন, আপনি জানেন এই দেশের মানুষ হেঁটেও কিন্তু হজ করতে গেছে, আপনি জানেন এই দেশের জাহাজ দিয়েও গেছে, আজকে প্রযুক্তির কারণে আমি প্লেনে যাই, কিন্তু মানুষের সারা জীবন একটা মাকসাদ, একটা চিন্তা থাকে যে আমি যাব আল্লাহর ঘরে যাব, সে পাথরে আমি একটা চুম্বন করবো। এই যে আইসিস তারা যে মক্কা শরীফ উড়িয়ে দিতে চায়, এই কথাটি যদি বাঙালি জানতো আজকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রান্তরে প্রান্তরে, আপনি কি মনে করেন না যে প্রাকৃতিক ভাবে বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে উঠতো? আমাদের সকল ক্ষেত্রেই কিছু দুর্বলতা আছে, কাউকে দোষ দিয়ে লাভ নেই। এখন কমন সাধারণ খুতবার কথা বলা হচ্ছে, যাতে একই রকম খুতবা সব জায়গায়। এখানে ব্যাপার আছে, খুতবার ব্যাপারে কথা আছে। যেই খুতবা আপনাকে প্রণোদনা দিবে না, যেই খুতবা আপনাকে মানব কল্যাণের দিকে উৎসাহিত করবে না, যেই খুতবা সময়ের বিবর্তনের সাথে তাল মিলিয়ে চলবে না। আমি ধর্মীয় কোনো গুরু না, আমি ওই জায়গায় যেতে চাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রত্যেকের করণীয় আছে। আমি দুর্বলতা ধরতে পারি, দোষ ধরতে পারি, কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে থেকে আমাদের যা যা করা দরকার সেটা করা। আর বিএনপি জামাতের ব্যাপারে একটা জিনিস আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপির খালেদা জিয়া, তারেক জিয়া চান একটি বিশৃঙ্খল অস্থিতিশীল বাংলাদেশ, তাহলেই ক্ষমতায় যাওয়ার যে ক্ষীণহীন স্বার্থ এটা তারা চরিতার্থ করতে পারেন। এই কথা সত্য কিন্তু জামাত ইসলামের জন্য। অনেকে বলে যে এই জঙ্গিবাদের সাথে বিএনপি জামাতের কি সম্পর্ক। আমি প্রথমেই বলে এসেছি, প্রথম কথা হচ্ছে যুদ্ধ অপরাধীদেরকে বাঁচানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি, এটা এর এক এজেন্ডা। অনেক দূর থেকে শত শত হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করার মধ্য দিয়ে এই স্লিপার সেলগুলো তৈরি করা হচ্ছে, এক। দুই নাম্বার, সমস্ত বিশ্বের কাছে দেখানো যে এই সরকার এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, সুতরাং সরকার পরিবর্তন প্রয়োজন। তিন নাম্বার, সবচেয়ে বড় যে কথাটা, একটা কথাই তো আছে, শামসুও বলেছেন, আপনার যে শত্রু আমি আপনার শত্রু হতে পারি, আপনার শত্রু আমার শত্রু যদি কমন হয়ে যায় তাহলে কিন্তু আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ। এবং এইভাবে পরিষ্কার করে বলতে চাই, ধর্ম নিরপেক্ষতা আওয়ামী লীগ ধারণ করে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধারণ করেন। সুতরাং এই যে জঙ্গিবাদী শক্তি, তারা খুব ভালো জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবেন, জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতা থাকবেন, ততদিন এই দেশকে সাম্প্রদায়িক বানানো যাবে না। ধন্যবাদ। আমি রাশিদ রহমানের কথাটা শেষ করতে চাই। সেজন্য কিন্তু আমাদের প্রত্যাশা আওয়ামী লীগের কাছে, যে আওয়ামী লীগ যাদের হাতে 1972 সালের সংবিধান, যেটি পৃথিবীর মধ্যে অন্যতম সংবিধানগুলির অন্যতম, আমরা চাই সংবিধানের দিকে আমরা যাব। এবং আপনি যে চর্চার কথা বললেন, আমরা চাই আওয়ামী লীগ সেই চর্চায় উপনীত হয়ে আবার বাংলাদেশকে 72 সালের সংবিধানে প্রশ্ন ছিল আমার, সাপ্লিমেন্ট করে দিই। আমি ওই জন্যই কিন্তু প্রথম ভাগেই বলেছি যে আমাদের গঠনতন্ত্রে এমন কিছু নেই যেটা 1972 সালের সংবিধানের ব্যত্যয় ঘটায়। যেটা হয়েছে যে 1975 সালে 15 আগস্ট পরে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ চক্রান্তের কারণে সাম্প্রদায়িক শক্তি একটা আপার হ্যান্ড পেয়েছে। এবং ষষ্ঠ সংশোধনীতে কিন্তু সেই জায়গায় প্রশ্ন নিয়ে আসছি, সেই কনফারেন্সের বিরুদ্ধে আমরা কাজ করছি। আমি প্রণব সাহেবকে কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রণব সাহেব যে জনগণের এক ধরনের সম্পৃক্ততার কথা বলছিলেন, বা জনগণের যে জঙ্গিদের বিরুদ্ধে এক ধরনের জনমতের কথা বলছিলেন, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সাম্প্রতিককালে আমরা সমাবেশ দেখেছি বা বিভিন্ন কর্মসূচি দেখছি, কিন্তু আমরা যদি ধরি যে রাজীব হায়দারের হত্যাকাণ্ড থেকে এই ধারার হত্যাকাণ্ডের সূচনা, প্রথম থেকে কি রাজনৈতিক দলগুলোকে, শুধু আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযুদ্ধের কথা বলেন বা মুক্তিযুদ্ধের সময় কিছুটা নির্বাক থাকার পরেও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসাবে অবস্থান নিয়েছেন, বা যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বাইরে, কারো কি খুব বেশি বড় কর্মসূচি? দুইটা ব্যাপার, একটি হলো আপনি রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করছেন, আমরা তো চাই রাজনৈতিক দলের ব্যাপারে সোচ্চার থাকবে। এমনকি আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই সমস্ত হত্যাকাণ্ডগুলো তদন্তের সঙ্গে যুক্ত, তাদেরও আমরা কিছুটা, আমরা এটাকে রিল্যাক্স দেখেছি, কিছুটা শৈথিল্য দেখেছি। তারই কিন্তু ধারাবাহিকতা দেখেন। এখন আমরা আজকে যে সর্বশেষ হেডলাইন যে আপনি পড়লেন, যেটি অনেক টেলিভিশন স্ক্রলে আমরা ব্রেকিং দেখলাম, যে এখনো নসাদ বিশ্ববিদ্যালয়ের প্রভেসি অধ্যাপক গিয়াসউদ্দিন আহসান সহ আরো 3 জন অ্যারেস্ট হয়েছে। কেন? তারা এই যে জঙ্গিরা জড়িত আছে এই হলি আরবিজানের হত্যাকাণ্ডের সঙ্গে, তাদেরকে ভাড়া দিয়েছিল এবং সেই ভাড়া দেওয়ার তথ্য গোপন করেছে বলে প্রাথমিকভাবে আমরা পেয়েছি। বিস্তারিত হয়তো আমরা একটু পরে হয়তো খবরে জানতে পারবো। তাহলে এই যে এই কাজগুলো হচ্ছে, এটার দিকে আমাদের তাহলে নজর ছিল না। এমনকি যারা নিখোঁজ হয়েছে 6 মাস আগে, যাদের বাবা মা পরিবার থেকে, বলতে বসুন্ধরা আবাসিক এলাকার 6 নম্বর সড়কের ব্লকের টেন্টমেন্টের 3 নম্বর ফ্ল্যাটের তারা জঙ্গিরা থেকেছে, এবং
মে মাসে এই ফ্ল্যাটটি জঙ্গিদের এবং তাদের সহযোগীদের ভাড়া দেওয়া হয়েছিল, সেখান থেকে কিছু টিন উদ্ধার করা হয়েছে বালি ভর্তি, যেখানে গ্রেনেড গুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাহলে আমরা যে বললাম যে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপদ এলাকা গুলশান, বনানী, বাড়িধারা যে কূটনৈতিক জোন, তার খুব কাছেই তারা কিন্তু অবস্থান করেছে, তারা খুব দূর থেকে আসে নাই। যদি আমরা আরেকটু তথ্য ভিতরে গেলে পাবো যে তারা কিছুদিন আগে ঝিনাইদহে অবস্থান করছিল বলে কিন্তু খবর আসছে, তার 1 মাস আগে তারা এখানে চলে আসছে। তাহলে তারা নিরাপদ এলাকায় ঢুকে গিয়েছিল এবং নিরাপদ এলাকায় কাছাকাছি জায়গায় তারা অবস্থান নিয়েছিল। এই যে আপনি যেটা বললেন ব্লগার এবং মুক্তমনা লেখক যারা নিহত হয়েছিলেন, তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিছুটা শৈথল্য সমালোচনা আমরা সবসময় করেছি, এবং তারই সূত্র ধরে দেখেন এই জঙ্গিরা আস্তানা করলো এবং ঢাকা শহরে এবং গুলশান এলাকায় তারা অপারেশনটা করে জানিয়ে দিল যে তাদের অবস্থান আমাদের বুকের মাঝখানে এবং সবচেয়ে নিরাপত্তম জায়গায় তারা কিন্তু অবস্থান নিল এবং তারা সেখানে একটি অভিযান চালাতে সমর্থ হলো। আপনি যেটি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যে সোচ্চার হচ্ছে না বলে আপনি সমালোচনা করছেন, এখন আমরা দেখছি যে 14 দল, জানতে চাইছিলাম 14 দল কিন্তু একটা সেল পলিটিক্যাল বড় কর্মসূচি যাচ্ছে, তারা সমাবেশ করেছে, তারা সমাবেশ করেছেন, সারা দেশে করছেন, কমিটি করছেন। আমরা সমালোচনা করেছি 2 মাস আগে এই কমিটি করার কথা ছিল, সেই কমিটি হয়নি, আবার তারা কমিটির কথা বলেছে, যেটি তারা এখন করার চেষ্টা করছে এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পড়ে যাবে। কিন্তু তার সঙ্গে সকল রাজনৈতিক দল কি একই সুরে আমরা মিলে দিতে পারছি? আমরা রাশিদ রহমান যেটি বললেন, এখন একটা আমরা এই কোনো একটা ঘটনা ঘটলে দেখবেন একটা জাতীয় ঐক্যের একটা রব ওঠে, কার সাথে কার ঐক্য হবে? প্রতিপক্ষ রাজনৈতিক দল যে দল আরেকটি দলকে ক্ষমতা থেকে নামাতে চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো, তার সাথে তো হবে না। কিন্তু কার সাথে হবে? হবে জনগণের সাথে, যে জনগণ, নিরীহ জনগণ যারা প্রাণ দিয়েছে, পেট্রোল বোমা বলেন, সন্ত্রাসী কাণ্ডকাণ্ডে করেন, নাশকতামূলক কর্মকাণ্ডে নিরীহ মানুষ তো মারা গিয়েছে। আওয়ামী লীগের বড় মাপের নেতা তো মারা যায় নাই, নিরীহ মানুষ মারা গিয়েছে। আমরা যে বান ইউনিটে যে সমস্ত লোকের আত্মচিৎকার শুনেছি, যারা বাসায় ফিরে গিয়ে এখনো যারা ভুক্তভোগী, কথাটা ঠিক না। এভাবে তারা বা আওয়ামী লীগের বড় নেতাকে যদি টার্গেট করতেন তাহলে আওয়ামী লীগের বড় নেতাও মারা যেতেন, এটাই বাস্তব। কিন্তু তাদের স্ট্র্যাটেজিটাই ছিল একেবারে সরকার বেশি বিশৃঙ্খল অবস্থা। কিন্তু পুরোহিতদেরকে হত্যা করার এক্সাম্পল আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সবচেয়ে সিনিয়র মোস্ট নেতৃত্বকে আমাদের সমানিত সেটি বড় পরিকল্পিত হামলা ছিল, রাইট। এবং এখানে এক ধরনের টার্গেট করা হয়েছে, তারা ভেবেছিল যে নিরাপদ মানুষকে এবং বৌদ্ধ ভিক্ষুককে মরেছে, কারণ এটাতে জাতীয় আন্তর্জাতিক ভাবে। এখানে একটা জিনিস একটু বলতে চাই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, কিন্তু সেই দলের কাছে হয়তো অনেকের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু তার কাছ থেকে নিশ্চয়ই আমরা 15তম সংশোধনীটা আশা করি নাই। হ্যাঁ, তাহলে সংবিধানের 15তম সংশোধনীটা না করলে কি চলতো না, সেটাও একটা প্রশ্ন যেমন আছে। পাশাপাশি একটা জিনিস বলি যে আমাদের ভূখণ্ডটা কিন্তু দেখতে হবে। আমরা এখানে আমার কথাটা শেষ করি। রাষ্ট্রধর্মকে আপনি ইয়ে করলেন, রেটিফাই করলেন, আপনি বিসমিল্লাহকে রেটিফাই করলেন এবং আপনি ফিরলেন না আর কি, তাহলে ভৌগোলিক রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতাই সবাই যদি দোহাই দেয় তাহলে তো আর বাস্তবতা কেউ পাল্টাবে না। যেমন ধরুন আমরা এখানে যে 4 জন বসে আছি, তাত্ত্বিক আলাপ তো করতেই হবে, এটা তো আলোচনাটাই তো তাত্ত্বিক। হ্যাঁ, তো এখন ধরুন এই যে আপনি যে কথাটা একটু আপনি যে কথাটা বললেন একটু চিন্তা করে দেখুন তো, আমাদের যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আলু পরানোর কথা বলা হয়েছে, এই 4টার কোনোটাই কিন্তু বাংলাদেশের খাদ্য না। আলু 250 বছর আগে বাংলার ছিল না, টমেটোও ছিল না, ফুলকপিও ছিল না, বাঁধাকপিও ছিল না। তার মানে আমাদের এখানে আমরা এটা ইনকর্পোরেট করেছি। আমরা যে পোশাক পরেছি কোনোটাই বাঙালির পোশাক নয়, কিন্তু আমরা এটা আমাদের সঙ্গে আত্মীকরণ করে নিয়েছি। আমরা যে ভাষায় কথা বলছি, আমরা এখন কাপে করে চা খাচ্ছি, কাপ আমার শব্দ না, কিন্তু এটা গ্রহণ করে নিয়েছি। আমাদের গায়ের রং, এটা যদি দেখি, কোনটা আমাদের মঙ্গোলিয়ান গায়ের রং আছে, কোনটা ইউরোপিয়ান আছে, কোনটা অ্যারাবিয়ান আছে, তাহলে আমাদের গায়ের রঙের মিশ্রণ আছে। আর সবচেয়ে বড় জিনিস, কথাটা শেষ না করলে আমি মূল জিনিসটা আসতে পারবো না। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এখানে হিন্দু ধর্মের বিশাল ইয়ের মধ্যে কিন্তু বৌদ্ধ ধর্মের উন্মেষ ঘটেছে, তার মধ্যে খ্রিস্টান ধর্ম এসছে এবং এখানে আবার ইসলাম ধর্ম এসছে। ফলে 4টা যে বেশিরভাগ মানুষ পালন করে বলে বলা হয় যে 4টা ধর্মই এই ভূখণ্ডে এসছে। তাহলে দেখুন একটা কত ধরনের কালচারাল একটা, হিন্দু ধর্ম তো আসে নাই কোথা থেকে, না আমি বলছি যে একটা কালচারাল অ্যাডমিনিস্ট্রেশন। আমি যে সাঁওতালদের কথা বলি, তাহলে সাঁওতালরা যখন ছিল এখানে,
কিংবা এখন যদি আমরা উন্নত কথা আলু বলি শুনতে বাঙালি আলু হয়ে গেছে। না, এখন শুনি আমরা আমার কথাটা শেষ না করলে আমি তো বিষয়টা ধরাতে পারি। তাহলে আমাদের এই সংস্কৃতিটার মধ্যে একটা দারুণ জিনিস ছিল যে আমরা অনেক কিছু গ্রহণ করার মানসিকতা ছিল, সেটা গায়ের রঙে বলি, সেটা ভাষায় বলি, সেটা খাদ্যে বলি, সেটা পোশাকে বলি। এইটা একটা আমাদের অনেক দিনের কালচারাল অ্যাকালচারেশন বলে। এই অ্যাকালচারেশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা সংস্কৃতি গড়ে উঠেছে। এবং যে জন্য ডক্টর শহীদুল্লাহ একটা কথা বলেছিলেন যে প্রকৃতি আমাদের মধ্যে এমন একটা ছাপ মেরে দিয়েছে যে এই ছাপটা আর কেউ মুছতে পারবে না। আমাদেরকে দেখলে বোঝা যাবে, কথা শুনলে বোঝা যাবে আমাদের আচরণ দেখে বাঙালি। তাহলে আমরা সেই জায়গাটায় কিন্তু স্বাধীনতার পর একটু আমাদের যেমন ঘাটতি ছিল, আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠী যারা, তাদেরকে আমরা সবাইকে বাঙালি বানানোর চেষ্টা করলাম। সেটা না করেও যদি আমরা একটা বিরাট ম্যাগনানিমিটি পরিচয় দিতাম, প্রত্যেকটা জাতিসত্তা তার স্বকীয়তা নিয়েই আমরা এই ভূখণ্ডের মানুষ, এটা যেমন একটু করতে পারতাম ৭২-এর সংবিধানে। তার পাশাপাশি যে জিনিসটা আমাদেরকে দেখা দরকার ছিল যে আজকে যখন আমাদের সমাজে স্বাধীনতার পরে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সমাজ তৈরি করার একটা সংগ্রাম মানুষের মধ্যে যেমন আছে, আর শাসক গোষ্ঠী আছে স্বাধীনতার সুফলটাকে নিজেদের পকেটস্থ করার, এইটার একটা বিরাট পার্থক্য কিন্তু আমি শুধু শেষের বলি। এর মধ্যে এই মৌলবাদ এর মধ্যে জায়গাটা খুঁজে নিল কেমন করে, এবং মৌলবাদকে পরাস্ত করতে গেলে এই জিনিসটা লাগবে, আবার আমাদের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চেতনাটার বিকাশ ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন প্রতিষ্ঠান যেখানে ব্যক্তির কাছে বিশ্বকে নিয়ে আসে, ফলে গোটা বিশ্বকে গ্রহণ করবার সেই উদার মানসিকতা যদি সমাজে না থাকে, রাজনীতিতে না থাকে, রাষ্ট্রে না থাকে, শুধুমাত্র তোতা পাখির মতো কিছু পড়লেই কিন্তু একটা মানুষ সে জ্ঞানে উন্নত হয়ে একটা গণতান্ত্রিক চেতনার মানুষ হবে না। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার এই ত্রুটিটাকে যদি আমরা দূর করতে পারি, মৌলবাদকে একদিকে যেমন সাংগঠনিকভাবে পরাস্ত করা দরকার, মৌলবাদকে ভাবাদর্শগতভাবে পরাস্ত করা দরকার, মৌলবাদকে একটা সাংস্কৃতিকভাবেও তার বিরুদ্ধে একটা লড়াই আমরা যে তথ্য নিয়ে কথা বলছিলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় 93টি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। তার প্রথম দিকে সকল বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বিবিএ, এমবিএ। সাবজেক্ট কি? সিএসসি, ট্রিপলি। কোথাও এই যে 93টি বিশ্ববিদ্যালয় কি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কি চারুকলা আছে? বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কি আমরা বাংলা সাহিত্য পড়াই? বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কি আমরা সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান পড়াই? তা কিন্তু খুব মানে নমিনাল হিসেবে, কিন্তু সেইটাই তো আমার মানব গঠন করবে। আমি সেই মানবিকতা থেকে দূরে, আমি তো ট্রিপলি পড়লে তো মানবিক হবে না, ট্রিপলি অবশ্যই পড়বো আমরা আধুনিক প্রযুক্তির জন্য, কিন্তু আমি তো বাংলা সাহিত্য না পড়লে, আমি তো সমাজতন্ত্র না পড়লে, আমি তো চারুকলার ছাত্র না হলে আমি তো মানবিকতা হবে না। আপনি সেই মানবিকতা এখন ছাত্র খোঁজেন, আপনি শিল্পকলা পড়েন না, আপনি সাহিত্য পড়েন না, আপনি সমাজ ইতিহাস পড়েন না, ফলে সেইটি পড়াতে হবে। আর ধর্মীয় মূল্যবোধকে রুখে দাঁড়াতে হলে আবার বাঙালিতে ফিরতে হবে, এবং অবশ্যই বাংলাদেশে একজন লোক তিনি যাচ্ছেন অ্যাপ্লাইড ফিজিক্স পড়তে, তিনি সেটাতে চান্স পেলেন না, এই জন্য তিনি এসে ফিলোসফি পড়ছেন। তো তাতে করে যেটা হয় যে মৌলিক যে বিদ্যা, যে জ্ঞানের চর্চা, সেটা তো ব্যাহত হয়ে যাচ্ছে। সুতরাং আপনার এই দেশে যদি দর্শন কেউ না পড়ে, সমাজ বিজ্ঞান নিজ ইচ্ছায় যদি কেউ না পড়ে, লিটারেচার সাহিত্য যদি নিজ ইচ্ছা কেউ না পড়ে, তাহলে তার সমাজ গঠন হবে না, সুন্দর সমাজ হবে না। তবে আমি রতন ভাইয়ের সাথে আমি ডিবেট আসলে ওইভাবে করার কোনো প্রয়োজন ছিল না। আমি শুধু একটা জিনিস বুঝতে পারতেছি না, যে আজকে তো জঙ্গিবাদকে কিভাবে আমরা মোকাবেলা করবো একটা ইউনিফর্ম প্রেসক্রিপশন দরকার ছিল, কিন্তু এই যে 15তম সংশোধনীর কথা তিনি বললেন, সংশোধনী তো আওয়ামী লীগ আনেনি, এটা বারবার বলা হচ্ছে। আমরা যেতে চাই একটা ডিরেকশনে, কিন্তু আমি প্রায়োগিক জায়গা থেকে আছে অবশ্যই, কিন্তু তত্ত্ব হতে পারবে না অলিক, তত্ত্ব হতে পারবে না অসম্ভব। এমন ভাবে যেতে হবে মানুষের মনস্তত্ত্বকে পরিবর্তন করে ওই জায়গায় যেতে হবে। সবচেয়ে বড় কথা, একটা জায়গায় আমি ইউনিফর্ম জায়গায় চলে আসছি, হ্যাঁ, বাঙালিত্বকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যেই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং এটাকে ইনফিউজ করতে হবে আমাদের এডুকেশন। ধন্যবাদ। আমি বোধহয় আর আপনাদেরকে কথা বলতে দিতে পারছি না, সময়টি শেষ। ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ জনাব প্রণব শাহ, ধন্যবাদ জনাব রাশেক রহমান। সম্মানিত দর্শক, পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতের আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা কথা বলছিলাম যে অসুখটি আমরা দেখছি, অসুখটিকে উপড়ে ফেলতে যেরকম আইন শৃঙ্খলা বাহিনী তৎপর, রাষ্ট্র তৎপর, জনগণকেও কিন্তু কথাটি আগেও বলেছি, পাহারাদারের ভূমিকা নিতে হয় কখনো কখনো, এবং আপনার সন্তান বা আমার সন্তান কি পাঠ করছেন সেটি বোধহয় আমাদেরও দেখার দরকার। হঠাৎ এক রাতে আমাদের সন্তান ঘর ছাড়া হয় না, ঘর ছাড়া হওয়ার আগে তার জীবনযাপনেও কিছু পরিবর্তন আসে, তার পঠনে কিছু পরিবর্তন আসে, তার কম্পিউটার ব্যবহারেও কিছু পরিবর্তন আসে। একটু বোধহয় সেদিকে নজর দিতে হয়। সেই ফিরে যাওয়া যাক গত শতকের কবি রজনীকান্ত ভাষায়, যে তোরা ঘরের পানে তাকা। আমাদের বোধহয় ঘরের পানে তাকানোর সময়টি চলে যাচ্ছে। শুভরাত্রি।